অতিক্স ফিজিক্স সলিউশনে সবাইকে স্বাগতম। একই সাথে ফেসবুক এবং ইউটিউবে যারা ভিডিওটি প্রথম দেখছো অবশ্যই লাইক, ফলো, সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং সাবস্ক্রাইবের পরে অবশ্যই পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করতে ভুলবে না প্রতিদিন নতুন নতুন ক্লাসের আপডেট পেতে। অনার্স প্রথম বর্ষ 2024-25 যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে ভর্তি আছো এবং কেমিস্ট্রি এবং ম্যাথে ভর্তি আছো তাদের জন্য কিন্তু অনলাইনে পেইড কোর্স চলমান। হ্যাঁ, ফার্স্ট ইয়ারে যারা আছো তাদের জন্য নন মেজর 1 এবং নন মেজর 2 পদার্থবিজ্ঞান রয়েছে। এগুলো কিন্তু ফিজিক্সের মেজরের বাইরে না। হ্যাঁ, তোমাদের জন্য আলাদা একটা কোর্স আছে, ঠিক আছে। তো দেখা যায় যে মেজরে যে প্রশ্নের পড়ানো হচ্ছে সেই একই প্রশ্ন কিন্তু নন মেজরেও রয়েছে, সিলেবাসটা কম এবং বেশি। তো সুতরাং যারা মেজরে আছো এবং নন মেজরে আছো সবার জন্যই নতুন বছরের নতুন কোর্স, তোমাদের নতুন বছরের নতুন কোর্স চালু হচ্ছে আগস্টের 1 তারিখ থেকে। যারা এনরোল করতে ইচ্ছুক অবশ্যই ইনবক্স করবে এবং ডেসক্রিপশনে কিন্তু সবকিছুই দেওয়া আছে। এখানে অলরেডি এই ফেসবুকে যারা আছো সবাই এই প্রচারণাটা দেখেছো কি কি কোর্স পড়ানো হচ্ছে। এবং নন মেজর 1, 2 এবং সেকেন্ড ইয়ারে যারা আছো অনার্স তৃতীয় বর্ষে তাদের জন্য নন মেজর 3 পদার্থবিজ্ঞান সেটাও কিন্তু কোর্সের অন্তর্ভুক্ত আছে। যেহেতু আতিক্স ফিজিক্স সলিউশন এখানে ফিজিক্স রিলেটেড অনার্সে যা আছে সবই পাবে এবং এইচএসসি লেভেলেও কিন্তু পড়ানো হয়। তো যাই হোক, আজকে আমরা একটা ফ্রি ক্লাস নিয়ে এসেছি, যার কারণে অনেকেই বলে যে স্যার ফ্রি ক্লাস তো আছে। হ্যাঁ, এই প্লে লিস্টে অনেক ফ্রি ক্লাস দেওয়া আছে। ওকে, সেই ফ্রি ক্লাসগুলো তোমরা দেখতে পারো, দেখে তোমাদের ভালো লাগে তাই অনেকে ভর্তি হয়। প্রতি বছর কিন্তু আতিক্স ফিজিক্স সলিউশন কিন্তু অনার্সের কোর্সগুলো পড়িয়ে আসতেছে। সো আর যেহেতু আমি তোমাদেরই স্যার 36তম বিসিএস এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত, বর্তমানে আছি সরকারি আজিজুল হক কলেজ বগুড়াতে, ঠিক আছে। এর আগে ছিলাম সিরাজগঞ্জে। তো যাই হোক, আমরা আজকে শুরু করি। আজকে একটা আমরা প্রশ্ন করব, এই যে পদার্থের ধর্ম তরঙ্গ স্পন্দন, মেজর 2 বলা যায়, মেজর 3ও বলা যায়, এটা কোনো সিরিয়াল নেই। যাই হোক, মেজর 2টাই বেশি বলে। ওকে, ধর্ম, তরঙ্গ ও স্পন্দন এই চ্যাপ্টারের শেষ দিকে চ্যাপ্টার হচ্ছে স্পন্দন। সেই স্পন্দন চ্যাপ্টারটা নিয়ে আমরা একটা পড়বো। স্পন্দন চ্যাপ্টারে খুব ভালো একটা প্রশ্ন আছে, দ্বিবস্তুর স্পন্দনের ক্ষেত্রে ব্যবকলনীয় সমীকরণ প্রতিষ্ঠা করো এবং পর্যায়কালের সমীকরণ প্রতিষ্ঠা করো। আসলে ভালো মানের প্রশ্নটা যদি আমি ডেলিভারি না দিই তাহলে স্টুডেন্টরা উপকৃত হবে না। এই ফ্রি ক্লাস থেকে অনেকেই উপকৃত হয়, প্রতি বছর আমি রিপ্লাই পাই কিন্তু। ওকে, তো আমি শুরু করে দিই। হ্যাঁ, একটা প্রশ্ন আমি শুরু করে দিই অ্যান্সার করা। তাহলে আমাদের কোর্সের নাম কি হচ্ছে রে বাবা? পদার্থের স্পন্দন। হ্যাঁ, ধর্ম, তরঙ্গ, স্পন্দন। প্রথম দিকে চ্যাপ্টারগুলো ধর্ম, মাঝেরগুলো তরঙ্গ, চ্যাপ্টার নাম দেওয়া আছে, আর শেষ দিকে স্পন্দন। তো তরঙ্গ আর স্পন্দন খুব কাছাকাছি। তো সেই স্পন্দন চ্যাপ্টারে তোমরা টেক্সট বুক খুললেই বুঝবে স্পন্দন, স্পন্দন অধ্যায়। অধ্যায় কি তাহলে? অধ্যায় হচ্ছে আমাদের কি? স্পন্দন। স্পন্দন অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি যদি বলি, গ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, দ্বিবস্তুর স্পন্দনের ক্ষেত্রে, সরি, ব্যবকলনীয় সমীকরণ প্রতিষ্ঠা করো। আমি সংক্ষেপে লিখলাম। এবং পর্যায়কালের, ওই ব্যবকলনের সমীকরণ প্রতিষ্ঠা হয়ে গেলে পর্যায়কাল মাত্র 2টা লাইন মাত্র, বা 2টা ওয়ার্ডের মতো আর কি। তো যাই হোক, দ্বিবস্তু স্পন্দন আমার বুঝতে হবে। দ্বিবস্তু স্পন্দনটা কি? নর্মালি একটা বস্তুকে আমি যখন পড়াই আমি কি বলছি, আতিক স্যার কখনো শর্টে পড়ায় না, ডিটেল পড়ায়। তার কোর্সে কি থাকে? ডিটেল সবকিছু থাকে, ডিটেল ফিজিক্স থাকবে বা টোটাল ফিজিক্স থাকবে। দেখো, একটা বস্তুকে এভাবে একটা স্প্রিং এ একটা বস্তু ঝুলিয়ে দিয়েছে, এরকম অনেক প্রবলেম তুমি এইচএসসি লেভেলে করেছো। এরকম একটা ম্যাথ করেছো, বস্তু ঝুলে যাচ্ছে, কতটুকু ঝুলে যাচ্ছে, এক্স পরিমাণ, তাহলে পর্যায়কাল টি ইকুয়াল টু 2 পাই রোবার, হ্যাঁ, হ্যাঁ, কে কি বলে, এল ভাগ জি ছিল। হ্যাঁ, আর এখানে এম ভাগ কে, এরকম ছিল কিন্তু একটা বস্তুর ক্ষেত্রে ছিল। Okay, এখন দ্বিবস্তু, তাহলে দ্বিবস্তুটা আমার বুঝতে হবে আসলে কি। আচ্ছা, একটু চিত্রটা অঙ্কন করি, একটু দেখি কি হয়। এ বাবা, এই যে একটা অনুভূমিক অক্ষের সাথে, হ্যাঁ, অনুভূমিক অক্ষ বরাবর দুটা বস্তু তুমি রেখেছো। একটু বড় করে অঙ্কন করি আমি। হুম, আচ্ছা, এটা এক্স, এটা ওয়াই, ঠিক আছে। এখানে দুটা বস্তু রেখেছো। ওকে,
m1 ভরের বস্তু m2 ভরের বস্তু। ওকে, মাঝখানে যে স্প্রিং, এই স্প্রিং এর ভর নগণ্য। এই যে আমি যে কথাগুলো লিখছি, এই কথাগুলো যদি তোমার বর্ণনার মধ্যে না থাকে তুমি কিন্তু কমপ্লিট অ্যান্সার করতে পারবে না। তুমি এমনি মন চাইলেও একটা জিনিস দিয়ে শুরু করে দিলে তা না, একটু ভালো মার্ক পেতে হলে গুছিয়ে লিখতে হবে। নগণ্য ভরের স্প্রিং এর সাথে দুইটা m1 এবং m2 ভরের দুইটা বস্তু স্থির অবস্থায় রাখা হলো। ওকে, স্থির অবস্থায় রাখা হলো। স্প্রিং এর দৈর্ঘ্য, স্বাভাবিক অবস্থায় দৈর্ঘ্য l, এখানে আমি না দিই, এগুলো এখানে একটু অঙ্কন না করি, সরি। স্প্রিং এর স্বাভাবিক অবস্থায় আচ্ছা, স্বাভাবিক অবস্থায় এই বস্তুর ওই এম ভরের বস্তুর এই মূল বিন্দু থেকে দৈর্ঘ্য x1, আর এই দূরত্ব, আর মূল বিন্দু থেকে ওইটার দূরত্ব x2, তার দুইটা বিয়োগ দিলে কি পাবো আমরা? মাঝখানেরটুকু। মাঝখানেরটুকু মানে কি? স্প্রিং এর দৈর্ঘ্য। ঠিক আছে, স্বাভাবিক অবস্থায়। এখন যদি তুমি টানাটানি করো, টান দিয়ে ছেড়ে দিলা, দুটা স্প্রিং টান দিয়ে ছেড়ে দিলা, তাহলে ফ্লাকচুয়েট করতেছে, এটা হচ্ছে দ্বিবস্তু স্পন্দন। তো ফ্লাকচুয়েট করলে এদিকে টেনে ছেড়ে দাও, এদিকে টেনে ছেড়ে দাও, ঠিক আছে, তাহলে বস্তু যাবে কোন দিকে? এ যাবে এই দিকে, এ যাবে এই দিকে। আচ্ছা, দেখো দুইটার বল কিন্তু দুই দিকে যাচ্ছে, দুইটার বল দুই দিকে যাচ্ছে। এইটার বল যদি -f দাও, এটার বল +f, দুটোই প্রত্যয় নির্বল। এইটাই আমার মূল লজিক। এখানেই কিন্তু ক্যালকুলেশনে একটু ব্যতিক্রম, মানে একটু ভিন্নতা আছে। তাহলে এই পাশটা মাইনাস, ওই পাশটা আমি প্লাস ধরলাম, ঠিক আছে, এটা অ্যাজ ইউর উইশ। ওকে, তাহলে টেনে দেওয়ার পরে বা টেনে ছেড়ে দেওয়ার পরে যেদিকে বস্তু যায় সে তো প্রত্যয় নির্বল, প্রত্যয় নির্বল এখানে কি একটা প্লাস একটা মাইনাস, ঠিক আছে। আচ্ছা, আর স্পন্দনরত অবস্থায় যদি স্প্রিং এর সংকোচন এক্স পরিমাণ হয়, এক্স পরিমাণ হলে তাহলে x2 - x1 = l + x, ভেরি সিম্পল। তখন এক্স পরিমাণ যদি সংকোচন প্রসারণ হয়, ওকে, তার দৈর্ঘ্য তখন কিভাবে? x2 - x1, তাহলে স্প্রিং এর দৈর্ঘ্য কত হবে? l + x, l + x। সিম্পলি এখান থেকে যদি আমি বলি x = x2 - x1 - l, এটা বলা যেতে পারে, বলাই যেতে পারে, হ্যাঁ। x2 -x1 - l, হ্যাঁ। এখন x যদি 0 হয় তাহলে স্বাভাবিক অবস্থা, x যদি প্লাস হয়, হ্যাঁ, তাহলে প্রসারিত অবস্থা, x যদি মাইনাস হয় তাহলে সংকুচিত অবস্থা। এই ল্যাঙ্গুয়েজগুলো বাবা 1-2 প্যারা করে বাংলা লিখতে হবে, তা না হলে শুধু ক্যালকুলেশন করে গেলে তো 3-4 লাইন হবে, তাই না? একটু বর্ণনাগুলো দিতে হবে। x এর মান ধনাত্মক হলে সম্প্রসারিত, ঋণাত্মক হলে সংকুচিত, আর x এর মান যদি 0 হয় তাহলে কি? স্বাভাবিক অবস্থা। ক্লিয়ার? এখন আমার বর্ণনা কিন্তু শেষ, এখন আমি ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন। আচ্ছা, এখানে কি ছিল? এফ, আমরা জানি এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, হুকের সূত্র, এফ ইকুয়াল টু কি? মাইনাস কে এক্স। তাহলে এখানে তো আছে মাইনাস এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, মাইনাস কে এক্স। ওকে, এই এম অনের জন্য, এম অন ভরের বস্তুর জন্য, তাহলে এফ ইকুয়াল টু কি? ও, তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। হ্যাঁ, এফ ইকুয়াল টু m1 a ইকুয়াল টু কে এক্স। কারণ যত সংকোচন প্রসারণ কতটুকু হচ্ছে স্প্রিং এর? এক্স পরিমাণ। x1 x2 কিন্তু লেখার দরকার নাই, x1 x2 তো একটা দূরত্ব দেওয়া আছে, হ্যাঁ, এটা দেওয়া আছে। ওকে, এখন আমি বলতেছি, ঠিক আছে, m1 a মানে কি? d²x1 dt², মনে আছে? হ্যাঁ, a মানে হচ্ছে ডিভি ডিটি, আর ভি মানে হচ্ছে ডিএক্স ডিটি, তাহলে হয়ে যাচ্ছে d²x dt²। তাহলে স্মরণের উপর যদি দুইবার ডিফারেন্স, আর প্রথম বস্তুর স্মরণ কতটুকু? x1, হ্যাঁ, ইকুয়াল টু কে এক্স। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। এখন এটা আমার আসলো, ঠিক আছে। এখন এই সমীকরণকে আমার একটু m2 দ্বারা গুণ করে রেখে দেবো আমি, কাজ আছে, কারণ পরের স্টেপের জন্য লাগবে। এই সমীকরণকে m2 দ্বারা গুণ করলে m1 m2 d²x1 dt² ইকুয়াল টু কে এক্স m2। ওকে,
এটাকে তুমি সমীকরণ নাম্বার দাও 1, যেহেতু আর দিই নেই সমীকরণ নাম্বার 1। একই রকম বা হ্যাঁ, আবার আবার আমি চিন্তা করি, দেখি কি চিন্তা করব। আবার মুছে দিলাম, ঠিক আছে থাকুক, আর লাগবে না। আবার M2 এর জন্য, M2 এর জন্য কি হচ্ছে, f ইকুয়াল টু মাইনাস কে এক্স M1। হ্যাঁ, এখানে হবে, হ্যাঁ এটা A1 দিবা, ঠিক আছে, এটা A2। ওকে, M1 d স্কোয়ার x2 dt স্কোয়ার ইকুয়াল টু মাইনাস কে এক্স। এটাতে কি দ্বারা গুণ করবে বাবা? হ্যাঁ, তাহলে এটা M2, ওকে, তাহলে M1 দ্বারা গুণ করব। M2 এটা M2, এটা আচ্ছা 2 নং দিলাম আমি। সমীকরণ আমি একটু কম ইউজ করি, তোমরা বেশি বেশি ইউজ করো, ওকে ঠিক আছে। এখন দুইটা বিয়োগ করবো, 2 বিয়োগ 1 দেখি কি হয়। ও আচ্ছা ঠিক আছে, 2 বিয়োগ 1, এখানে কি ছিল 2 এর এখানে কি ছিল রে বাবা? M1 M2 d স্কোয়ার x2। ওকে, তাহলে দেখো 2 নংয়ের 1 এবং 2 নংয়ের উভয় পক্ষে বাম পক্ষে কিন্তু একই রকম থাকতেছে, কমন যাচ্ছে, কি কমন যাচ্ছে রে বাবা? M1 M2। হ্যাঁ, এরপর আরো কমন যাবে, d স্কোয়ার d t স্কোয়ার x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার। সরি, এখানে তো x2 মাইনাস x1 স্কোয়ার, তো এখানে ওর উপরে না, ওকে, ইকুয়াল টু কি কমন যাবে ওই দিক থেকে? আমি একটু এই পাশে লিখে নিচ্ছি, কে এক্স M1 মাইনাস কে এক্স M2। ওকে, সিম্পলি কি কমন নেবো? মাইনাস কমন নিলাম, ঠিক আছে, মাইনাস কমন নিয়ে কি কমন নেবো? কে এক্স। তাহলে M1 প্লাস M2, ভেরি সিম্পল। কাজ কিন্তু প্রায় শেষ, কাজ কিন্তু প্রায় শেষ। এত কঠিন একটা বিষয়, এত কঠিন একটা বিষয়, আমার মনে হয় আমি আত্মবিশ্বাসী খুব ভালো করে সহজভাবে বুঝাতে পারছি এবং তুমি বুঝতে পারছো। তোমার আত্মবিশ্বাসটা একটু গ্রো করো, ঠিক আছে। তো আমরা যদি এরকম করি, হ্যাঁ কি হচ্ছে, M1 M2 ডিভিশন M1 প্লাস M2, দেখো এই জিনিসটার সাথে কিন্তু তুমি পরিচিত আছো, এটা এই পাশে নিয়ে আসলাম, এটা হয়ে গেল। তাহলে ডি স্কোয়ার ডিটি স্কোয়ার ডিটি স্কোয়ার, হ্যাঁ। এখন এরপরে এটার মান কত ছিল স্পন্দনরত অবস্থায়? এল প্লাস এক্স ইকুয়াল টু, দেখো আগে দেওয়া আছে, আগে দেওয়া আছে মাইনাস কে এক্স, হয়ে গেল। এটাকে কি বলে? রিডিউসড ম্যাচ বা হ্রাসকৃত ভর। এটা এইচএসসি লেভেলে আমি করাই, কেউ না করা, এটাকে বলা হয় মিউ। এটাকে কি বলা হয়? মিউ ইকুয়াল টু M1 M2, M1 প্লাস M2। দুইটা বস্তু থাকলে সেখানে এই দুইটার কোনটার ভর নিবা, এটাকে বলে গড় ভরের মতো মনে করতে হবে, এটা বলে রিডিউসড ম্যাচ, ম্যাস মানে ভর। মিউ ডি স্কোয়ার ডিটি স্কোয়ার, হ্যাঁ এই তো, ডি স্কোয়ার ডিটি স্কোয়ার এল প্লাস এক্স প্লাস কে এক্স ইকুয়াল টু 0। আচ্ছা, এই এল এর উপর দুইবার ডিফারেন্সিয়েট হোক আর একবার ডিফারেন্সিয়েট, কত হবে? শূন্য, কারণ এল তো কি ধ্রুব রাশি, স্প্রিং এর নির্দিষ্ট দৈর্ঘ্য হচ্ছে এল, এটা ধ্রুব। তার মানে পরের লাইনে কিন্তু তুমি সরাসরি এলটা ভ্যানিশ করে দিতে পারতাছো, কারণ এই ডি স্কোয়ার এই ডিটি স্কোয়ার এটা এল এর উপর দুইবার কাজ করে শূন্য উৎপন্ন করবে, কি করবে? শূন্য উৎপন্ন করবে, দ্যাট মিনস ডি স্কোয়ার এক্স ডি টি স্কোয়ার প্লাস কে এক্স ইকুয়াল টু 0। ওকে, এটাই কিন্তু দ্বিবস্তুর স্পন্দনের ক্ষেত্রে ব্যবকলনীয় সমীকরণ। এটা দ্বিবস্তুর স্পন্দনের ক্ষেত্রে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা ব্যবকলনীয় সমীকরণ। এখন যদি বলি স্যার এখান থেকে কিভাবে পর্যায়কাল বের করবো, ওকে লেটস স্টার্ট। ডি স্কোয়ার এক্স ডি টি স্কোয়ার প্লাস কে ডিভিশন মিউ, হ্যাঁ, এক্স ইকুয়াল টু 0। তুমি জানো সরলজনিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণে এখানে যা থাকে সেটাকে বলা হয় ওমেগা স্কোয়ার।
এটাও লিখতে পারো। তুমি যদি মনে করো স্যার আমি এটা লিখবো, সরল সমীকরণ দ্বিবস্তুর ক্ষেত্রে এটা কি সমীকরণ? হ্যাঁ, এটা না লেখাই বেটার, কারণ এটা আর এক বস্তু সরল সমীকরণ স্পন্দনের যে ব্যবকলন সমীকরণ সেম, তুমি এটা লিখবে, এটা হচ্ছে ব্যবকলনের সমীকরণ। এখান থেকে এটা আসলা এখানে, এখন তার নিচে লিখবা এখানে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কে ডিভিশন মিউ, কে ডিভিশন মিউ। এর পরের লাইনে ওমেগা ইকুয়াল টু রুট ওভার কে মিউ। এর পরের লাইনে 2 পাই ভাগ টি, ওমেগা মানে কি 2 পাই ভাগ টি ইকুয়াল টু কে মিউ। এর পরের লাইনে রিভার্স করে দাও, উল্টায় দাও, মিউ কে। এর পরের লাইনে 2 পাইকে ডান পাশে পার করে দাও, 2 পাই মিউ কে। দিস ইজ দ্য ইকুয়েশন অফ পিরিয়ড, টাইম পিরিয়ড, পর্যায়কালের রাশিমালা দ্বিবস্তু স্পন্দনের ক্ষেত্রে। এক বস্তুর ক্ষেত্রে উপরে হবে এম, আর দ্বিবস্তুর ক্ষেত্রে উপরে হবে মিউ বা রিডিউসড ম্যাথ। ওকে, এই হলো দ্বিবস্তু স্পন্দনের ক্ষেত্রে ব্যবকলনের সমীকরণ এবং পর্যায়কালের রাশিমালা। পরীক্ষা আসতে পারে, চোখ রাখবে। এবং যারা 24, 25, 23, 24 পরীক্ষা দিচ্ছ আর 1 মাস পর পরীক্ষা, তাদের জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তো দেখো ইউটিউবে ফ্রি ক্লাস দেওয়া আছে অনেক, এবং ফেসবুকেও কিন্তু অনেক ফ্রি ক্লাস দেওয়া হয়। দুইটাতেই যোগাযোগ রাখবে, ইউটিউব এবং ফেসবুক। তো সকালে ভালো থাকবে, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।